আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। কাশ্মীর হামলার রেশ ধরে চলমান উত্তেজনায় অবশেষে সংঘাতে জড়িয়ে পড়ল ভারত ও পাকিস্তান। গত রাতে পাকিস্তানের বেশ কটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। নিহত হয়েছে শিশুসহ অন্তত ২৬ জন, আহত হয়েছেন প্রায় অর্ধশত। পাল্টা জবাবে ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের হামলা কাপুরুষোচিত। এরই মধ্যে কাশ্মীর সীমান্তেও দু দেশের সেনাদের ব্যাপক গোলাগুলিতে নিহত হয়েছে ১০ ভারতীয় বেসামরিক। সরাসরি হামলা চালালো ভারত। মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে অতর্কিত হামলায় ঘটেছে প্রাণহানির ঘটনা, আহত হয়েছেন বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় বাহওয়ালপুরে। এছাড়াও কোটলি ও মুজাফফরবাদের একাধিক মসজিদে চালানো হয় হামলা। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এই কাপুরুষোচিত হামলার দাঁতভাঙ্গা জবাব দিয়েছে তারাও। তাদের জোরালো দাবি, পাল্টা অভিযানে ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই পাল্টা অভিযানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি পাকিস্তানি বাহিনীর। বুধবার ভারত শাসিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে দুদেশের সেনাদের। নিহত হয়েছেন কয়েকজন ভারতীয় বেসামরিক নাগরিকও। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বললেন, ভারত প্রমাণ ছাড়াই বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে। তাদের প্রতিরোধ চলছে এবং চলবে। হামলার বিরুদ্ধে পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সব মিলিয়ে উপমহাদেশে আবারও চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। নিবির আমিন, নিউজ 24। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম আখন্দ। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম আখন্দ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই যুদ্ধে গতি প্রকৃতি আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে? কি মনে হচ্ছে, অল্পতেই কি দুই দেশের এই সংঘাত থামবে কিনা, নাকি এটি আসলে বড় আকার ধারণ করতে পারে, বা পুরোদমে যুদ্ধের কোনো শঙ্কা দেখছেন কিনা? পাশাপাশি বাংলাদেশ তো ভারতের পাশেই, সেক্ষেত্রে এই যুদ্ধের কি ধরনের প্রভাব আমাদের উপর পড়তে পারে, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখছেন কিনা? জি, পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে, সন্ত্রাসী আক্রমণে ২৬ জন ভারতীয় নিহত হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমরা সন্ত্রাসী, আমাদেরও জিরো টলারেন্স এগেনস্ট টেররিজম, বাট ভারত পাকিস্তানকে দায়ী করেছে এবং তারা ন্যারেটিভটা এমনভাবে করেছে, সমস্ত ভারতবাসী তারা ইউনাইটেড করেছে পাকিস্তানের বিরুদ্ধে, এবং তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন ভিসা বাতিল করেছে, নো ফ্লাই জোন করেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিন্ধু নদী চুক্তি যেটা ছিল, যেটা অত্যন্ত সফল একটা চুক্তি ছিল, সেটা তারা বাতিল করেছে। এবং পাকিস্তানি কিছু অ্যাকশন নিয়েছে, যে নো ফ্লাই জোন করেছে, ভিসা বাতিল করেছে। বাট সবচেয়ে যেটা ছিল, যে আমরা ভেবেছিলাম যে এটা বাকযুদ্ধের মধ্যেই থাকবে, কিছু সিদ্ধান্ত তারা নেবে, বাট এটা যে আক্রমণের পর্যায়ে যাবে এটা আমরা কখনো আশা করিনি। এটা খুবই দুঃখজনক। ওয়ার ইজ নেভার গুড। বাট আসলে আমরা এই আক্রমণের পরে দেখেছি সকালে ভারতবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করছে, পাকিস্তানিরাও খুব খুশি পাকিস্তান সশস্ত্র বাহিনী যে পাল্টা আক্রমণ করেছে। বাট এই খুশিটা বেশি দিন থাকবে না, বিকজ ওয়ার ইজ নেভার গুড। এটার ইম্প্যাক্টটা কিন্তু জনগণের উপরে পড়বে। এবং আমাদের এই উপমহাদেশ সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটা এলাকা, দুইটা দেশের সামরিক পারমাণবিক অস্ত্র আছে, ৩০০-এরও বেশি। সো ওয়ার ইজ নেভার গুড ইন দিস রিজন। এবং এটা আমাদের নিরাপত্তা কোনো ঝুঁকি না থাকলেও ডেফিনেটলি এটার ইম্প্যাক্ট বাংলাদেশ এবং রিজনের উপরে আসবে, আর আর্থিকভাবে, ইকোনমিক্যালি, এবং এটার ইম্প্যাক্টটা সারা বিশ্বে চলে যাবে। এবং আমরা জানি ইউক্রেন যুদ্ধ এত দূরে হওয়া সত্ত্বেও এটার ইম্প্যাক্টটা বাংলাদেশের উপরে এসেছে, আর এটা তো আমাদের নেইবারহুডে হচ্ছে। তো
তো আমরা আশা করি এটা দিস উড বি দ্য লাস্ট ফিজিক্যাল অ্যাসল্ট। পাকিস্তান একটা স্টেটমেন্ট দিয়েছে যে ভারত যদি তাদের আক্রমণ বন্ধ করে আমরাও আক্রমণ বন্ধ করব। যা ক্ষয়ক্ষতি হয়েছে এখন এটাকে পিছিয়ে ফেলে আমাদেরকে ডিসকাশনে আসতে হবে এবং উই হ্যাভ টু ফাইন্ড আউট এ সলিউশন। আমরা কখনো চাই না এই যুদ্ধটা আরও বেড়ে যাক। আমরা তো প্রতিবেশী দেশ, সেক্ষেত্রে আমাদের উপর কি প্রভাব পড়তে পারে, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে কিনা, সেই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাচ্ছিলাম। আমাদের যেটা ইম্প্যাক্ট হবে, দের উইল বি ইকোনমিক ইম্প্যাক্ট অন আস, সোশ্যাল ইম্প্যাক্ট অন আস। নিরাপত্তা ঝুঁকি তেমন একটা থাকবে না, বিকজ এই যুদ্ধটা যদি আরও বেড়ে যায় সেই ক্ষেত্রে তো পাকিস্তান ভারত বর্ডারতেই যুদ্ধটা হবে। সো এখানে আমাদের সিকিউরিটি কোনো থ্রেট না থাকলেও ইট উইল হ্যাভ এ, এবং যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু বছরের পর বছর আমরা ইম্প্যাক্টটা আমরা বুঝতে পারবো। ভারত আমাদের প্রতিবেশী, আমাদের সাথে তাদের ইকোনমিক অনেক রিলেশনশিপ আছে। এটা শুধু আমাদের দেশেই ইকোনমিক ইম্প্যাক্টটা পড়বে না, এই রিজনে পড়বে এবং সারা বিশ্বব্যাপী এটা পড়বে। আমরা এটা কখনো চাই না। আমরা চাই এটা একটা সমাধান হোক। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আগামীকালকে বোধহয় আসবে একটা মধ্যস্থতা করার জন্য। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছেন, ইউএন সেক্রেটারি জেনারেল। আমরা চাই যে সকল গুরুত্বপূর্ণ দেশগুলো এটাতে ইনভলভ হোক এবং যে পর্যায়ে এসেছে এর থেকে যাতে যুদ্ধটা আর বেশি দীর্ঘায়িত না হয়। জি, সেটাই আমাদের সবার প্রত্যাশা। আরেকটি বিষয় জানতে চাই, এখন তো মিয়ানমারের যে পরিস্থিতি, সে পরিস্থিতিও আসলে বাংলাদেশের জন্য একটা বড় ফ্যাক্টর আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে ভারত পাকিস্তানের নতুন এই যে সংঘাত, সেটি নতুন করে কি ধরনের আঞ্চলিক চিন্তার কারণ হতে পারে, সে বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, আমি মনে করি যে আন্তর্জাতিক অ্যাটেনশন এখন এখান থেকে সরে আসবে। ভারত পাকিস্তান যদি এই বর্ডারে যদি টেনশন থাকে তখন মায়ানমার ব্যাকসিটে চলে আসবে। বাট সমস্যাটা কিন্তু আমাদের রয়ে যাবে। এই 1.1 মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে আছে। একটা আলোচনা উঠছিল, সরকার একটা স্টেটমেন্ট দিয়েছিল যে একটা মানবিক করিডোর করবে। বাট এই মানবিক করিডোরটা আমার মতে এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা টাস্ক, বিকজ এখানে সকল পক্ষকে এখানে একমত হতে হবে। আরাকান আর্মি এবং মায়ানমার সরকার কখনো এটাতে রাজি হবে না। এছাড়াও পাকিস্তান এবং ভারত এবং চীনেরও সম্মতি দরকার, বিকজ এই দুটো দেশই আরাকান রাজ্যে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে। জাতিসংঘ রেজলিউশন অনুযায়ী মানবিক করিডোর হতে পারে, বাট এখানে সকল পক্ষকে একমত হতে হবে, যেটা হওয়াটা ভেরি ডিফিকাল্ট। এবং দেয়ার লট অফ কনফিউশন, এই ত্রাণটা কার মাধ্যমে যাবে, কাকে হস্তান্তর করা হবে। এবং এই ত্রাণ পেয়ে যদি আরাকান আর্মি বেনিফিটেড হয় এবং মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধে যদি তারা কোনো অ্যাডভান্টেজ পায়, এটা ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশের জন্য কোনোভাবে ভালো হবে না। বাট আমরা যে ইচ্ছাটা প্রকাশ করেছি এটা ইটস গুড। ইন দি ইন্টারন্যাশনাল এরেনা আমরা ডিপ্লোম্যাটিক্যালি একটু এগিয়ে থাকলাম যে একটা জনগোষ্ঠীকে আমরা সহযোগিতা করতে চাই। বাট এটা বাস্তবায়ন আমার মতে এটা খুবই কঠিন এবং এটা এত সহজে হবে না। জি, সবশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে ভারত পাকিস্তান দুই দেশই তো আসলে পরমাণু শক্তিধর দেশ, এবং পাশে আবার আরেক পরমাণু শক্তিধর চীনও রয়েছে। পাশাপাশি আবার যুক্তরাষ্ট্র, রাশিয়াও বিশ্বের সবচেয়ে বড় দুই শক্তি। তো সব মিলিয়ে বিশ্ব শক্তিগুলো কে কোন দিকে ঝুঁকে থাকবে বা আছে বলে আপনার মনে হয়? আপনার কি বিশ্লেষণ এই বিষয়ে? আমাদের হাতে এখন যে সম্পর্ক এই দুটো দেশের সাথে পাশ্চাত্য দেশগুলোর, আমি একটু আগে দেখলাম যে তুরস্ক বলেছে তারা পাকিস্তানের পাশে থাকবে। আমরা জানি যে চীন এর খুব কাছের বন্ধু পাকিস্তান। ভারতের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলেরও একটা সাপোর্ট আছে। সো এখানে একটা প্রক্সি ওয়ার হওয়ার একটা পসিবিলিটি আছে। চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো না, ন্যাচারালি চীন হয়তো পাকিস্তানকে সাপোর্ট করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক অনেক ভালো, ইসরায়েলের সম্পর্ক অনেক ভালো। আমরা চাই না এই প্রক্সি ওয়ারটা হোক। প্রক্সি ওয়ার হ্যাজ বিকাম ভেরি পপুলার, যেখানে পাশ্চাত্য শক্তিগুলো, শক্তিশালী দেশগুলো একটা থার্ড লোকেশনে গিয়ে তারা যুদ্ধ করে এবং সাপোর্ট করে। ইউক্রেনের যুদ্ধটা আমরা আশা করি এটা হয়তো বন্ধ হয়ে যাবে, এবং এটার পাশাপাশি বন্ধ হওয়ার পাশাপাশি যদি ভারত পাকিস্তান একটা যুদ্ধ শুরু হয়, এটা কোনো ক্ষেত্রেই ভালো না। বাট ফর সাম ওয়েস্টার্ন কান্ট্রিজ ওয়ার ইজ গুড, বিকজ ইট ইজ গুড ফর দেয়ার বিজনেস। যুদ্ধ চলমান থাকলে তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র, গোলা বারুদ তারা বিক্রয় করবে, তাদের জন্য ব্যবসায়িকভাবে এটা লাভজনক হবে। আর যে এলাকাতে যুদ্ধ হচ্ছে তাদের জন্য অনেক ক্ষতিকর হবে, সেই জনগণের জন্য ক্ষতিকর হবে। এবং যুদ্ধ শেষ হওয়ার পরেও আমি যেটা বলেছি, এটা বছর পর বছর এই ইম্প্যাক্টটা মানুষ অনুভব করবে। সো আমি মনে করি চীন উইল সাপোর্ট পাকিস্তান,
and probably USA and their allies will support India in case it turns into a war, যেটা আমরা আশা করি হবে না। জি, মনিরুল ইসলাম আখন্দ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, ভারত সংঘাত নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম আখন্দ। পাকিস্তানের মাটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশের নাগরিকদের অনুভূতিতেও বিভেদ স্পষ্ট। আজাদ কাশ্মীরে দেখা গেছে ক্ষোভ আর রাতের আধারে ভারতীয় হামলা চালানোর নিন্দা। অন্যদিকে উল্লাসে মেতেছে জম্মু কাশ্মীরের বাসিন্দারা। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের এই সংঘাতে দক্ষিণ এশিয়ায় ফের যুদ্ধের কালো মেঘ গোটা অঞ্চলকে ঠেলে দিয়েছে এক চরম অনিশ্চয়তার মুখে। পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরবাদের বাসিন্দারা এই হামলায় ক্ষুব্ধ। রাতের অন্ধকারে বেসামরিকদের ওপর হামলাকে কাপুরুষোচিত বলছেন তারা। স্থানীয়রা জানাচ্ছেন, প্রিয়জনদের মৃত্যুতে শোকাহত হলেও তাদের মনোবল কমেনি। রাতে পুরো পাড়া ভয় এবং আতঙ্কে ছিল এবং পুরো জনগোষ্ঠী এদিক ওদিক থেকে পালিয়ে গিয়েছিল। আমরা ভারতের এই কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই। আমাদের জনগণের শহীদ হওয়ার ঘটনায় আমাদের হৃদয় অবশ্যই শোকাহত, তবে আমাদের সাহস এবং দৃঢ়তা কোনোভাবেই হ্রাস পায়নি। অন্যদিকে এই ক্ষেপণাস্ত্র হামলায় জম্মু ও কাশ্মীরের আখনূর সহ বিভিন্ন জায়গায় উল্লাসে ফেটে পড়েছে সাধারণ মানুষ। কাশ্মীর হামলায় নিহত এক পর্যটকের পরিবারের সদস্য জানালেন, এই হামলায় তারা কিছুটা হলেও শান্তি পেয়েছেন। এটি একটি খুব ভালো পদক্ষেপ। আমরা অপেক্ষা করছিলাম ভারত কখন পাকিস্তানকে উপযুক্ত জবাব দেবে। ভারত তাদের প্রশংসনীয় জবাব দিয়েছে। আমরা খুশি যে এটি প্রমাণসহ ঘটেছে। জনগণের মধ্যে আনন্দের ঝড় বইছে। এই ঘটনার পর জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সব মিলিয়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের সীমান্তে আবারও ঘনিয়েছে যুদ্ধের কালো মেঘ। এই পরিস্থিতি গোটা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মুখে। নিবির আমিন, নিউজ 24। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের 6টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনার ঝড়। এরই মধ্যে একে লজ্জাজনক উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। হামলাকে দুঃখজনক মন্তব্য করে উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে চীন। দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে মোদির পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দুই দেশের মধ্যে এ সংঘাত নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক উল্লেখ করে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ওয়াশিংটন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই দেশের সঙ্গেই আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ভারতের হামলাকে দুঃখজনক উল্লেখ করে পরিস্থিতি জটিল না করে দুই দেশকেই সংযম থাকার আহ্বান জানিয়েছে চীন। এদিকে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি রক্ষায় দুই দেশের মধ্যে আলোচনার উপর জোর দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সহ আরও বেশ কয়েকটি দেশ। মোদির এই পদক্ষেপে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেট আজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন। আফরিন মৌ, নিউজ 24। ভারত পাকিস্তান সংঘাতের বিষয় আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরিন মৌ। মৌ, কাশ্মীর ইস্যুতে সৃষ্ট উত্তেজনা তো যুদ্ধে রূপ নিল। আমরা আলোচকের কাছেও শুনছিলাম এর প্রভাব নিয়ে। আপনি একটু যদি যুক্ত করতেন, সবশেষ কি সংবাদ দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ বিষয়ে, পাশাপাশি আর দুদেশের জনসাধারণের জীবনে এই যুদ্ধ কি প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আমাদের জানাবেন।
সারা, আমরা যেটা দেখেছি যে গেল মাসে পেহেলগামে জঙ্গি হামলার পরে থেকে কিন্তু মোদি বেশ কয়েকবার তার প্রতিরক্ষা খাতের যে প্রধান তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকের পরে গতকাল রাতে আসলে পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন স্থানে 6 স্থানে হামলা চালিয়েছে ভারত। তো এই হামলাতে আসলে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে মোট 26 জনের প্রাণহানি হয়েছে, যেটা ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলো দাবি করছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু বলছে যে এর সংখ্যা আসলে অনেক বেশি। এরই মধ্যে এই হামলার মানে প্রতিক্রিয়া বিশ্বে বিভিন্ন দেশ জানিয়েছে। ট্রাম্প কিন্তু একে বেশ লজ্জাজনক বলছে। অন্যদিকে জাতিসংঘ দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে, আর চীন হচ্ছে মানে উদ্বেগ প্রকাশ করেছে। সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে এতে সরাসরি হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত হবে আসলে সাধারণ মানুষ। এতে যদি সংঘাত আসলে বড় আকারে রূপ নেয় বা সর্বাত্মক যুদ্ধ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ মানুষের শরণার্থী মানে অনেকেই শরণার্থী হবে, বাস্তুচ্যুত হবে আসলে অনেক মানুষ। এক্ষেত্রে মানুষের জীবনযাত্রা ব্যয় আরো বেড়ে যাবে। যুদ্ধে যে আসলে ক্ষয়ক্ষতিটা হবে, এটা কিন্তু সরাসরি সাধারণ মানুষের উপরই প্রভাব পড়বে। যেমন রাস্তাঘাট ধ্বংস হবে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হবে, হসপিটাল বা সবকিছুই আসলে ক্ষতির মুখে পড়বে। এতে করে আমরা যেটা বুঝতে পারছি এই মুহূর্তে আসলে দুই পক্ষকেই আসলে সংযত হওয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেননা মানে যেভাবে আসলে এখনো পাকিস্তান কিন্তু পাল্টা কোনো রকমের হামলা চালায়নি, তবে তারা কিন্তু বলেছে যে হামলা চালানোর সম্পূর্ণ অধিকার তাদের আছে বা তারা হামলা চালাতে পারে। আর কাশ্মীর সীমান্তে যেটা আমরা দেখলাম যে দুপক্ষের গোলাগুলি হয়েছে, তবে সামনে পরিস্থিতি কি হবে সেটা অবশ্যই উদ্বেগের, এবং সাধারণ মানুষের জন্য এটা আসলে খুবই এটা আসলে কষ্টের বা সমস্যার। তো এক্ষেত্রে আমরা যেটা আশা করব যে এইটা যাতে পরিপূর্ণ যুদ্ধে যাতে রূপ না নেয়, এখনই যাতে আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনার টেবিলে দুপক্ষকে বসিয়ে আসলে এই সমস্যাটা আসলে সমাধান করে। থ্যাংক ইউ সারা। জি মৌ, সেটি আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্টুডিওতে যুক্ত ছিলেন ভারত পাকিস্তান সংঘাতের বিষয় নিয়ে কথা বলতে সহকর্মী আফরিন মৌ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান, এমন মন্তব্য করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক প্রধান সিরাজুল হক। এ সময় ভারতের হামলার দ্রুত জবাব দেওয়ার জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি। দাবি করেন ভারতকে গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা পাকিস্তানের সেনাবাহিনীর আছে। চিরবৈরী দুই প্রতিবেশীর সম্পর্কের দূরত্ব কমেনি, বরং সময়ের সাথে সাথে বেড়েছে তিক্ততা, আক্রোশ ও ক্ষোভ, যার ফের প্রতিফলন ঘটল বুধবার পাকিস্তানের কয়েকটি স্থানে ভারতের হামলার মধ্য দিয়ে। চিরশত্রুকে পাল্টা আঘাত দিতে কাল ক্ষেপণ করেনি পাকিস্তানও। ভারতীয় বাহিনীর কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের এমন হামলার প্রতিশোধ নেয়ার সব অধিকার পাকিস্তানের আছে। ভারতের শুরু করা এই যুদ্ধের সমাপ্তি পাকিস্তানই করবে, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের জামায়াতে ইসলামের সাবেক প্রধান সিরাজুল হক। বলেন, দ্রুত ভারতকে পাল্টা জবাব দেওয়াও ইসলামাবাদের সঠিক সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানি জনগণের এতে পূর্ণ সমর্থনও আছে বলে দাবি তার। এ সময় পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করেন তিনি। পাকিস্তানের সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের সূচক অনুযায়ী 145টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান 12তম। এ তালিকায় ভারত চতুর্থ স্থানে থাকলেও দক্ষ দুর্ধর্ষ সেনা থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র সবকিছুই ইসলামাবাদের সমর ভাণ্ডারে আছে বলে ধারণা করা হচ্ছে। কেননা দুটি উৎস থেকে হাতিয়ার ও গোলা বারুদের যোগান পায় পাক সেনারা, যার একটি বড় অংশ আসে অস্ত্র কারখানাগুলো থেকে। এছাড়াও চীন, তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক অস্ত্র সহায়তা পায় ইসলামাবাদ। বেইজিংয়ের সহায়তায় ইসলামাবাদের কাছে রয়েছে দূরপাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিতে ছুটে দূরে শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এমন অবস্থায় সমর ভান্ডার সুসজ্জিত করতে বেশ বেগ পেতে হতে পারে ইসলামাবাদের, এমন ধারণা বিশ্লেষকদের। আসমাতুলি, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছে আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বুধবার জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে মৌলিক জায়গায় আমাদের ঐকমত্য হতে হবে। এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, ঐকমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও আপনারা একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা, শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর। আমাদের কাজটা হচ্ছে কেবলমাত্র সহযোগিতা করা। বিগত সরকারের বিভিন্ন মেয়াদে বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। বুধবার দুদক সূত্রে তথ্য জানা গেছে। এর আগে 5 মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো আলাদা আলাদা চিঠিতে তাদের আগামী 8 মে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দুদক আরও জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া তলবি চিঠি ধানমন্ডির সুধা সদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। অন্যান্য তলবি চিঠিও তাদের ঢাকা ও নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। হজ যাত্রায় 9 দিনে সকাল 10টা পর্যন্ত 80 ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 32,588 জন। 8 দিন শেষে 77 ফ্লাইটে মক্কা পৌঁছেছেন 31,407 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন 4,564 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন 26,843 জন। বুধবার আরও 4টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন আরও 1,439 জন। তবে এখনও ভিসা পাননি 2,613 জন। ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই ভিসা পাবে শতভাগ যাত্রী। এছাড়াও বিভিন্ন জটিলতায় যাদের ভিসা আটকে গিয়েছে তারাও অতিরিক্ত খরচ ছাড়াই মক্কা যাচ্ছেন। হজ যাত্রীদের ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। হজ যাত্রীরা বলছেন, অনেকটা ভোগান্তিমুক্তভাবেই হজে যাচ্ছেন তারা। সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা ও সাবেক ডিএমপি আসাদুজ্জামান মিয়াকে। 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে গত 9 এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই 3 অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে 21 এপ্রিল, 22 এপ্রিল ও 23 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ এই মামলার শুনানি হবে। এছাড়া তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাও রয়েছে। নির্বাচনের রোডম্যাপ সহ গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উপর বিএনপির আস্থা আছে বলে জানান দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে। করিডোর না দিয়েও রাখাইনদের সহযোগিতা করার সক্ষমতা বাংলাদেশের মানুষের আছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে কথা বলেন তিনি। আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়, তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে যে দল, আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। এবার অর্থ বাণিজ্য সংবাদ।
দেশের বেসরকারি খাতের অর্ধেকের বেশি ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদন আটকে গেছে। যে প্রতিবেদন চূড়ান্ত করতে না পারায় লভ্যাংশ ঘোষণা করতে পারছে না ব্যাংকগুলো। এতে পুঁজিবাজারে নেমেছে ধস। অন্যদিকে মুনাফা না পাওয়ার শঙ্কায় বিনিয়োগকারীরা। আরও জানাচ্ছেন মিনা ফেরদৌস। ডিসেম্বরে আর্থিক বছর শেষে 4 মাস পার হলেও আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের নিয়ম মানতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর কিছু ব্যাংক আর্থিক হিসাব চূড়ান্ত করতে পারলেও ঘোষণা করতে পারছে না লভ্যাংশ। নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বিলম্ব সুবিধা নিয়েছে। তারা 2024 সালের জন্য কোনো লভ্যাংশ দিতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের জারি করা নিয়মের গ্যারাকলে শেয়ার বাজার তালিকাভুক্ত 36টির মাত্র 16টি ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা করতে পেরেছে। বেশি সংখ্যক ব্যাংক নির্ধারিত সময় প্রতিবেদন চূড়ান্ত করতে না পারায় সরকারের কাছে চিঠি দিয়ে বাড়তি সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেছেন সেই শেয়ার হোল্ডারদের কথা চিন্তা করে ওই সার্কুলারের বিপরীতে যেও যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সে করতেও পারেন। সেই সিদ্ধান্তটা গ্রহণ করার পরেই যে সকল ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখন ফাইনালাইজ হয়নি সেটা হবে এবং সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে বলে আমি মনে করছি। রাজনৈতিক বিবেচনায় ব্যাংক খুলে যা খুশি তাই করাই এমন দুরবস্থা বলে মত এই চেয়ারম্যানের। ব্যাংক তুলে দিয়েছেন এমন সমস্ত লোকদের কাছে তাদের ট্র্যাক রেকর্ড একটা ব্যাংক পরিচালনা করার মতো নয়। রাজনৈতিক কারণে ব্যাংক দিয়েছেন, তারপর যাচ্ছে তাই করার সুযোগ দিয়েছেন, নিয়ম মানতে কোনো বাধ্য করেন নেই। আপনি 2023 সাল যে শেষ হইল তখন যে সমস্ত ব্যাংকের আপনি ডিভিডেন্ড দেওয়ার সুযোগ দিয়েছেন তারা কি লাভের মধ্যে ছিল? এই দুরবস্থাটা এই ব্যাংকগুলোতে 2023 সালেও ছিল, 22 সালেও ছিল। এদিকে ব্যাংক খাতের ঝুঁকি কমাতে পলিসি পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। তো ডেফিনেটলি মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটের মধ্যে একটা ইন্টারলিঙ্কেজ হওয়া উচিত। ইন্টারলিঙ্কেজটা হবে যে প্রথমত একটা আমাদের পলিসি সিদ্ধান্তে আসতে হবে যে ব্যাংকিং মার্কেট তুমি লং টার্ম ইউটিলাইজেশন এবং লং টার্ম রেজিংয়ে যেতে পারবে না, ক্যাপিটাল মার্কেট তুমি শর্ট টার্মে যেতে পারবে না, তাই না? তো এই পলিসি ডিসিশন যদি থাকে, তাই না, সো ডেফিনেটলি আপনার সমস্ত লং টার্ম ফান্ডের জন্য আপনাকে সিকিউরিটি মার্কেটে আসতে হবে, তাই না? সিকিউরিটি মার্কেটে আসতে হবে। এবং এখন কি হয়, ব্যাংকাররা সমস্ত লং টার্ম লেন্ডিং করে, এই ডিফল্টের থেকে একটা সবচেয়ে বড় কারণ। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত বহাল থাকলে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মত সংশ্লিষ্টদের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার, এবার জানাবো খেলার সংবাদ। ভারত পাকিস্তানের চলমান সংঘাতে পিএসএল খেলতে যাওয়া নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান হাইকমিশনের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা জানায় নিরাপদেই আছেন দুই টাইগার ক্রিকেটার। এছাড়া বিসিবি বলছে চলতি মাসের পাকিস্তান সফরও নির্ভর করবে পরিস্থিতির উপর। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের 9 জায়গায় আকস্মিক হামলা চালায় ভারত। এতে নিহত হয় 26 পাকিস্তানি নাগরিক। ভারত পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনেও। পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন টাইগার পেসার নাহিদ রানা ও স্পিনার রিশাদ হোসেন। এমন অবস্থায় তাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে ক্রিকেট বোর্ড। দুজনের নিরাপত্তার জন্য পাকিস্তান হাই কমিশনের সঙ্গে লাগাতার যোগাযোগ করছে বিসিবি। তারা জানায় নিরাপদেই আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী। পিএসএল এখন পর্যন্ত লিগ পর্বে নাহিদের পেশোয়ার জালমির বাকি আছে 2 ম্যাচ, আর রিশাদের লাহোরের বাকি 1 ম্যাচ। প্লে অফ এবং ফাইনাল খেলা সাপেক্ষে তাদেরকে পাকিস্তানে থাকতে হতে পারে 18 মে পর্যন্ত। তবে পরিস্থিতি খারাপ হলে দুজনকে দেশে ফিরিয়ে আনবে বিসিবি। এছাড়া চলতি মাসের শেষ দিকে 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা লিটনদের, সেটাও ঝুলে গেল অনিশ্চয়তায়। পাকিস্তানে যেমন পিএসএল চলছে, ভারতে চলছে আইপিএল। দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত আছেন বিশ্বের নানা দেশের ক্রিকেটার। সবার নিরাপত্তা নিয়েও এখন বেগ পোহাতে হবে দেশগুলোর ক্রিকেট বোর্ডকে। তৌসিফুল হাসান, নিউজ 24। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।